নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 14 ফেব্রুয়ারি 2026। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 249তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। বুঝতেই পারছেন যে আমরা 249টা সপ্তাহ, প্রায় 4 বছরের কিছু বেশি, এবং আগামী সপ্তাহে আমাদের 250th সেই সাপ্তাহিক বক্তৃতামালা হবে। সেটা তরুণবাবুর ইচ্ছে, আমারও ইচ্ছে এবং পবিত্রর ইচ্ছে যে আমরা একটু বড় করে করব। এনিওয়ে, সেটা আপনারা শুনতেই পাবেন যখন 250th অনুষ্ঠানের যে প্রাক কথনে আমরা বলবো এবং সেদিন কি সাবজেক্ট বা কি কি জিনিস কভার করবো সেই নিয়ে। সুতরাং আজকে আসুন আর বিশেষ সময় নষ্ট না করে আমাদের সেই বিষয় এবং বক্তা অপরিবর্তিত, বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেবার কিছু নেই। সুতরাং আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন আমাদেরই এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই পরিচিত রবীন্দ্রসঙ্গীত যেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, সেই গানটি শুনে আজকে অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই চিঠিটা খুব দামি চিঠি, খুব দামি চিঠি। জন ফক্সকে স্বামীজি লিখছেন প্যারিস থেকে
14 আগস্ট 1900, বিষয়বস্তুকে মহেন্দ্রনাথ। আমাদের বাঙালিদের একটা বড় মজা হচ্ছে যে আমরা ঝগড়া লাগিয়ে বড় আনন্দ পাই। আমার মনে আছে 70 দশকে, আমি তখন নেহাত ছোট, পরপর দুটি লেখা বেরোলো। একটি হচ্ছে রবীন্দ্রনাথ চাইলেও বিবেকানন্দ মেশেননি, আরেকটি হচ্ছে কবি ও সন্ন্যাসী। এবং সেখানে তুমুল গালাগাল করা হলো স্বামীজিকে যে কেন তিনি রবীন্দ্রনাথের সঙ্গে মিশলেন না। যারা লিখেছিলেন তারা অত্যন্ত নামী ব্যক্তি, কেন তারা একটু কষ্ট করে গবেষণাটা করলেন না আমার বারবার মনে হয়। তারা ভাবলেন কি যে দুজনে বেঞ্চে বসে গলায় গলায় গল্প করবেন। 30 বছরে স্বামীজি বিখ্যাত হলেন 1893 সালে। 1897 সালে তিনি ফিরলেন। 1899 সালে আবার বিদেশে গেলেন। 1900 সালের শেষে ফিরলেন। 1901 সালে পূর্ববঙ্গে গেলেন। 1902 সালের মাঝামাঝি 4 জুলাই মারা গেলেন। এই তো স্বামীজির জীবন। তিনি রবীন্দ্রনাথের গল্প করার সময়টা পাবেন কোথায়? রবীন্দ্রনাথ যখন স্বামীজি বিখ্যাত হয়েছেন তখন রবীন্দ্রনাথকে কেউ চেনে না। নরেন্দ্রনাথ সেন, তিনি ইন্ডিয়ান মিররের এডিটর ছিলেন, তিনি রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখছেন যে রবীন্দ্রনাথ ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ দি চ্যাম্পিয়ন অফ দ্য লেডিস ড্রয়িং রুম। কোন সাল? 1903 সালে লিখছেন। কেউ চেনে না রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের নাম শুরু হলো হচ্ছে স্বদেশী পর্যায়ে গান লেখা। 1904 সালে শুরু করলেন। যে 46টা স্বদেশী পর্যায়ে গান রবীন্দ্রনাথ লিখেছিলেন, তখন নিবেদিতা তার ভীষণ বন্ধু, এবং তার নাম ছড়িয়ে পড়ল নোবেল পুরস্কার পাওয়ার পর। এবং দীর্ঘ জীবন, মনে রাখতে হবে 81 বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ জীবনে রবীন্দ্রনাথ নানাভাবে তিনি বিবেকানন্দের কথা বলেছেন এবং তাদের কোনো রকম গন্ডগোল ছিল না। আমরা কথায় কথায় বলি চা চক্রে আসলে দুজন গিয়েছিলেন। স্বামীজির তখন বিদেশ থেকে এসছেন, অনেকের সঙ্গে পরিচয়, তার সঙ্গে দেখা হয়ে গেল। রবীন্দ্রনাথের নিজের গোষ্ঠীর মধ্যে পরিচয়। রবীন্দ্রনাথ গান গাইলেন, স্বামীজি বললেন নিবেদিতা বাংলা জানেন না। জানলেই দেখতেন সারগর্ব কিছু। রবীন্দ্রনাথ নিশ্চয়ই ভালো কোনো গান গেয়েছিলেন। বিবেকানন্দ 5 মিনিট ভালো কিছু বলেছিলেন, কিন্তু সেটা আমরা পেলাম না। আমরা ঝগড়া লাগাতে ব্যস্ত। ইদানিংকার এক সাহিত্যিক বলতে শুরু করলেন বিরাট ঝগড়া ছিল মহেন্দ্রনাথের সঙ্গে স্বামীজি। বিরাট ঝগড়া ছিল। একদম ইংল্যান্ড থেকে স্বামীজি কলকাতায় ফিরে এলেন, মহেন্দ্রনাথ তো ওখানেই পড়ে রইলেন, ইত্যাদি ইত্যাদি। তো কি হলো, আসল ঘটনাটা কি? পয়সা কোথায় স্বামীজির তখন? তারা বর্তমান কনটেক্সটে ভাবেন। এখনকার কথা ছেড়ে দিন। আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে 1980 সাল থেকে ওতপ্রোতভাবে লেগে আছি। 47 বছর আমরা দরিদ্র রামকৃষ্ণ মিশন দেখেছি। স্বামীজির কোনো পয়সা নেই কাছে। মহেন্দ্রনাথকে যে পয়সা দিয়ে সাহায্য করবেন তার উপায় ছিল না। তাও মহেন্দ্রনাথ ব্রিটিশ লাইব্রেরিতে পড়াশোনা করেছেন। আমেরিকায় যাবেন, গুডউইন তার ব্যবস্থা করে ফেলেছিলেন যে গুডউইন নিয়ে যাবেন মহেন্দ্রনাথকে। মহেন্দ্রনাথ রাজি হলেন না এবং লিখতে শুরু করা হলো যে মহেন্দ্রনাথ স্বামীজিকে অবজ্ঞা করেছেন, স্বামীজি তার উপর খুব চটে গেছেন। নিশ্চয়ই স্বামীজি চটেছেন যখন তিনি বলেন আমি উকিল হব। তখন স্বামীজি কি বললেন? বললেন তুমিও যেমন উকিল বাড়ির ছেলে, আমি উকিল বাড়ির ছেলে। উকিল হয়ে দেশের কিছু হবে না। আমি নিকোলা টেসলাকে বলে দিচ্ছি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফেরো। আমরা একটা কথা ভুলে যাই, 1896 সালে একটা লোক বলছে তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে দেশে যাবে। এ কেউ ভাবতে পেরেছে নাকি তখন? 1896 সাল মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দেশে এলে স্বামীজি মনে করছেন দেশে অনেক বেশি উপকার হবে। মহেন্দ্রনাথ রাজি হলেন। স্বামীজি খুবই বিরক্ত হয়েছিলেন তার উপর, কিন্তু মহেন্দ্রনাথের প্রতি তার প্রচণ্ড সফটনেস ছিল। কেন সফটনেস ছিল? ভূপেন্দ্রনাথ তো বয়সে অনেক ছোট ছিলেন স্বামীজির থেকে। এই মহেন্দ্রনাথকে ঘিরেই জীবন। যখন মেট্রোপলিটনে মহেন্দ্রনাথ পড়ছেন, মহেন্দ্রনাথ লিখেছেন যে বহু মাস্টারমশাই আমাকে নরেন্দ্রনাথ বলে ডাকতেন, নরেন বলে ডাকতেন, মঈন বলে ডাকতেন, কারণ তার দাদার জন্য। এবং দাদার সব কিছু আমার খুব খারাপ লাগে। বহু মানুষ আছেন তারা বলেন যে মহেন্দ্রনাথের অ্যাকাউন্টস নাকি লেখা নাকি ঠিক নয়, তাতে অনেক জল মেশানো আছে। আমি জল মেশানোটা এখানে আলোচনা করব না, অনেকে দুঃখ পাবেন বলে। মহেন্দ্রনাথ না থাকলে স্বামীজির লন্ডনের দিনগুলো আমরা জানতাম না। স্বামীজি জন ভেনের সঙ্গে দেখা করেছিলেন, ম্যাক্স মিউলারের সঙ্গে দেখা করেছিলেন। মহেন্দ্রনাথ না থাকলে জানতাম না।
মহেন্দ্রনাথ না থাকলে আমরা জানতাম না বিবেকানন্দের ছোটবেলা। বিবেকানন্দের ছোটবেলা তো আর শারদানন্দ যে লীলা প্রসঙ্গে লেখেননি, কিন্তু শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী না পড়লে জানা যেত না যে ব্যাটম বল বলে একটা খেলা আছে। সেই বাড়িতে খেলা হতো গৌরমোহন মুখার্জি স্ট্রিটে, 3টে কাঠির ওপর ছোট 2টো কাঠ নিয়ে খেলা হতো। বড় দাদা না আসিলে খেলা জমিত না। আমরা পারবো না, আমরা মহেন্দ্র না থাকলে জানতাম না যে স্বামী ব্রহ্মানন্দ তিনি রাখালচন্দ্র ঘোষ, তিনি লণ্ঠন জ্বালিয়ে জ্বালিয়ে গুনছেন আর স্বামীজি হাতে হাঁটছেন ওই বড় উঠোনটায়। আমি যতবার স্বামীজির বাড়িতে যাই আমার মনে হয় এই সেই উঠোন, যে উঠোনে স্বামী ব্রহ্মানন্দজি তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি লণ্ঠন নিয়ে ঘুরছেন এবং স্বামীজি হাতে হাঁটছেন। কারণ বলা হয়েছে যে তুমি এই আর আজকাল জিমনেসিয়ামে যাও না, বলে আর হাতে হাঁটতে পারো না, পিকক ডান্স পারো না। মহেন্দ্রনাথ না থাকলে আমরা জানতাম না স্বামীজি হিন্দু মেলাতে রূপোর প্রজাপতি পেয়েছিলেন উপহার, প্যারালাল বারের খেলা দেখিয়ে। এবং রামচন্দ্র দত্ত যদি সেখানে না পৌঁছতেন, তিনি হরিজন্টাল বারের খেলা দেখাতেন। তো মহেন্দ্রনাথ একটা প্রামাণ্য, বিবেকানন্দ মহেন্দ্রনাথ ছাড়া পড়া যাবে না। আমরা যে বলি যে বিবেকানন্দের জীবনী রয়েছে, স্বামী গম্ভীরানন্দজির যুগনায়ক বিবেকানন্দ, সেটি জীবনী নয়। লাইফ অফ বিবেকানন্দ বাই ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, সেটা হচ্ছে বিভিন্ন মানুষের স্বামী সম্বন্ধে লেখা। আমি যদি কাউকে জিজ্ঞেস করি বলুন তো হারামণির কি হয়েছিল, কেউ বলতে পারবেন? 4 বোন ছিলেন তো, বড় দিদি ছিলেন হারামণি, তার কি হলো জানেন না তো আমরা কেউ? তিনি তো কনভেন্টে পড়তেন। ভুবনেশ্বরী এবং বিশ্বনাথ তার 4 মেয়ে 2 ছেলেকে যত্ন করে পড়াশোনা শিখিয়েছিলেন। আমরা জানতাম মহেন্দ্রনাথ না থাকলে। মহেন্দ্রনাথের যে কলকাতার ইতিহাস প্রামাণ্য গ্রন্থ। পাখির ডাক, আমি যখনই কোনো পাখির ডাক শুনি আমার মহেন্দ্রনাথের কথা মনে পড়ে যায়। কতখানি রিসার্চ বাবরে, তখন তো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, কম্পিউটার নেই, ইন্টারনেট নেই। সেই মহেন্দ্রনাথের প্রতি বিবেকানন্দের অত্যন্ত দুর্বলতা ছিল এবং মহেন্দ্রনাথ খুব প্রতিভাধর মানুষ ছিলেন। বছরের পর বছর তিনি হিমালয়ে ধ্যান করেছেন। যখন কঙ্খল মিশনে ছিলেন সেখান থেকে তিনি ধ্যানে ডুবে যেতেন এবং মহেন্দ্রনাথ যখন স্বামীজির বাড়িতে থাকতেন, স্বামীজি চলে যাওয়ার পরে বহুদিন পরে বহু মানুষ তার কাছে দীক্ষা নিয়েছিলেন। তিনি দীক্ষাদান করতেন এবং তার যে জীবন ছিল একটা পূর্ণ জীবন। অনেকেই বলেন যে অত্যন্ত পুণ্যবান মানুষ ছিলেন। বহু মানুষ মহেন্দ্রনাথকে দেখেছেন, মহেন্দ্রের সঙ্গে কথা বলেছেন এবং মহেন্দ্রনাথের তার যে ভ্রমণ কাহিনী সেও তো অপূর্ব। কত দেশ ঘুরেছেন, কিভাবে ঘুরেছেন, এবং মনে রাখতে হবে ওই বাড়ির প্রতিভা নিয়ে ঘুরেছেন। তো শুধু তিনি এমনি ঘোরেননি, দাদা যেরকম, দাদা প্রতিভাধর মানুষ ছিলেন। প্রাচ্য পাশ্চাত্যে লিখছেন যে এখানে মেয়েদের নখ রং করার যন্ত্র, কোমর কমানোর যন্ত্র। ভাবুন, মেয়েরা হাতে নেল পলিশ পড়ছে সেটাও স্বামীজি দেখে ফেলেছেন এবং কোমর কমানোর যে যন্ত্র আছে সেটাও স্বামীজি লিখেছেন। মহেন্দ্রনাথ তাই। মহেন্দ্রনাথের আমি দুজনের দুটো কবিতা বলে এই জায়গাটায় চলে যাব। আজকে মূল যে চিঠিটা, মহেন্দ্রনাথ একদিন বরানগর মঠে গিয়ে দেখেন যে কি একটা পুজো হবে। রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ তিনি প্রচুর পুজো করতেন। দেখলেন যে নিরঞ্জনানন্দজি তিনি আলপনা দিচ্ছেন, শশী মহারাজ কুটনো কাটছেন এবং পুজোর আয়োজন হচ্ছে বরানগর মঠের ছাতে। তো মহেন্দ্রনাথ মুখে মুখে কবিতা বললেন, মিনসেরা সব কুটনো কুটবি, বাটনা বাটবি, পিড়ে দিবি আলপনা, মেয়েরা সব কলেজে যাবে, নলেজ পাবে, করবে সাদের বাবুয়ানা। স্বামী রামকৃষ্ণানন্দজি বললেন, তুই তো দাদার মতন বড় ফাজিল হয়েছিস। স্বামীজি, মহেন্দ্রনাথ এবং শারদানন্দজি তারা লন্ডনে একটা রেস্টুরেন্টে বসে আছেন, বাইরে দিয়ে অনেক মানুষ যাচ্ছেন। স্বামীজি বলছেন যে এদেশের মেয়েরা যদি বিয়ে না করে, হয় তারা ফেটিয়ে যায়, মানে খুব মোটা হয়ে যায়, অথবা শুটকো মেরে যায়, মানে রোগা হয়ে যায়। এই বলে স্বামীজি মুখে মুখে কবিতা বলছেন, ছাতি হাতে টুপি মাথে, যাচ্ছে যত ছুরি, মুখে তারা মেখেছে ময়দা ঝুড়ি ঝুড়ি। তো রসিকতা করে বলছেন। এটা বলে আমি আজকের এই চমৎকার ছোট চিঠিটা চলেছে, খুব ছোট চিঠি। স্বামীজি বলছেন, অনুগ্রহপূর্বক মহিমকে লিখে জানাবেন যে সে যাই করুক না কেন আমার আশীর্বাদ সে সর্বদাই পাবে। শুধু এইটুকুনি যদি পড়তেন এখনকার সাহিত্যিকরা, তাহলে মহেন্দ্রনাথের সঙ্গে আমি ঝগড়া নিয়ে লিখতেন না।
আমরা সবসময় চাই যে দুটো চরিত্রকে তৈরি করতে, উত্তম কুমার না সৌমিত্র চ্যাটার্জি, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, বিবেকানন্দ না রবীন্দ্রনাথ, এই বায়নারিতে আমরা বিশ্বাস করি। এবং বাঙালি যেহেতু খুব নেতিবাচক, এই লাইনটা পড়লে তার কোনো লেখার কোনো প্রয়োজন ছিল না। স্বামীজি 1900 সালে লিখছেন যে মহেন্দ্রনাথের যা করবেন আমার তাতে পূর্ণ সমর্থন আছে। এ তো দ্বিতীয়বার বিলেতে গিয়ে লেখা। দ্বিতীয়বার যখন স্বামীজি আমেরিকায় যান তখন মহেন্দ্রের সঙ্গে দেখা হয়নি, তিনি আমেরিকায় নেই তখন। 1897 সালে ফিরে এসেছিলেন, দ্বিতীয়বার আমেরিকা গিয়ে মহেন এবং মহিমকে লিখে জানাবেন সে যাই করুক না কেন আমার আশীর্বাদ সে সর্বদাই পাবে। বর্তমান সে যা করেছে তা নিশ্চয়ই ওকালতি ইত্যাদির চেয়ে ঢের ভালো। সাপোর্ট করছেন। কি করেছে মহেন্দ্রনাথ? মহেন্দ্রনাথ ব্রিটিশ লাইব্রেরিতে বই পড়েছে এবং গ্লোব ট্রটিং করছে, ঘুরে বেড়াচ্ছে, সেটা ওকালতির চেয়ে ভালো। স্বামীজি লিখছেন চিঠিতে, আমি বীরত্ব ও সাহসিকতা পছন্দ করি, আর আমার জাতির পক্ষে ওইরূপ তেজস্বিতার বিশেষ প্রয়োজন। মহেন্দ্রনাথের যে বিপুল সাহস, কখনো বিনা পয়সায় যাচ্ছেন, কখনো ভিক্ষা করে দিন গুজরান করছেন, কখনো জাহাজের মধ্যে চড়ে ঘুরছেন, এইটাকে স্বামীজি বলছেন আমাদের দেশের পক্ষে তেজস্বিতা এবং বীরত্বের ভীষণ প্রয়োজন। তারপরে বলছেন, তবে আমার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে এবং আমি বেশি দিন বাঁচবার আশা রাখি না, সুতরাং সে যেন মা ও সমস্ত পরিবারের ভার নেবার জন্য প্রস্তুত হতে থাকে। এইখান থেকে আমি যে বারবার বলি যে স্বামীজি ইন্ডিকেশন পেয়েছিলেন যে আর বাঁচবেন না বেশি দিন। আমি অনেক হার্টের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি যারা অত্যন্ত পণ্ডিত, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর প্লাবন মুখোপাধ্যায়, তিনি মেডিকেল কলেজে কার্ডিওথোরাসিক সার্জারির হেড ছিলেন, SSKM হেড ছিলেন, এখন বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জেলার কলেজে কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি ইউনিট বানিয়ে বেড়াচ্ছেন। আমাকে বলেছিলেন যাদের আর্লি হার্ট অ্যাটাক হয় তারা অদ্ভুতভাবে বুঝতে পারে যে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। স্বামীজি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বুঝেছিলেন। দ্বিতীয়বার শরীর কলকাতায় খুব খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে জাপানে যেতে পারেননি। তারপর বিদেশে গেলেন, জাহাজে ভালো ছিলেন, ডাঙায় এসেই শরীরটা খারাপ হয়। চিঠিতে লিখছেন স্বামী ব্রহ্মানন্দজিকে, এখানে এসে আবার পেটে বায়ু শুরু হয়েছে, এবং স্বামীজি যে হার্টটা গন্ডগোল করছে এটা নিজে বুঝছেন এবং বলছেন আমি স্বাস্থ্য তো আমার ভেঙে যাচ্ছে, মহিম যেন ভেঙে, সুতরাং সে যেন মা ও সমস্ত পরিবারের ভার নেওয়ার জন্য প্রস্তুত থাকে, মা এবং ভাই। আমি আবার সেই কথাটা বলি, যখন বিখ্যাত হয়েছিলেন স্বামীজি 1893 সালে, যে জনপ্রিয়তা আমেরিকায় পেয়েছিলেন, রামকৃষ্ণ মিশন তৈরি না করে যদি মা এবং ভাইকে আমেরিকায় নিয়ে গিয়ে দোতলা বাড়ি বানিয়ে একতলায় মেডিটেশন হল এবং অডিটোরিয়াম বানাতেন এবং নিজেরা দোতলায় থাকতেন, কারুর কিচ্ছু বলার ছিল না, কেউ জানতে পারত না, তাতে হয়তো ভারতবর্ষের বিপুল ক্ষতি হতো, আমেরিকানরা অনেক বেশি লাভবান হতো। স্বামীজি তো 1897 সালে ফিরেছিলেন, 1898 সালে আমেরিকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। শরীরটা তো খারাপ, যেতে পারেন, প্রায় সবাই রামকৃষ্ণ মিশনটা তৈরি করেছেন, যেতে পারেননি, কিন্তু মহিমকে বলছেন সে তাদের দায়িত্ব নেয়, সে দায়িত্বটা তিনি পালন করেননি, সেটা কারণ তার ভেতরে একটা বহেমিয়ান ব্যাপার ছিল। যে কোনো মুহূর্তে আমি চোখ বুঝতে পারি, আমি তার জন্য এখন খুব গর্ব অনুভব করছি। ইতি আপনার স্নেহবন্ধ বিবেকানন্দ। প্রথমে বলছেন আশীর্বাদ করছি, চিঠির শেষে বলছেন গর্ব অনুভব করছি, এবং বলছেন যে কোনো মুহূর্তে চোখ বুঝবো, সে যেন মা এবং পরিবারের সকলের দায়িত্ব নেয়। এটা কি আমার মনে হয় খুব ঘৃণার চিঠি, খুব বিরক্তির চিঠি, খুব যন্ত্রণার চিঠি, খুব অবজ্ঞার চিঠি? না, ভালোবাসার চিঠি। মহিমের প্রতি তার প্রচন্ড ভালোবাসা ছিল, মহেন্দ্রনাথেরও যেমন ছিল। একটা তেমাথার মোড়ে তিনি 1896 সালে বিবেকানন্দকে দেখেন, কালো পোশাক পরেছেন স্বামীজি, মাথায় কালো টুপি। মহেন্দ্রনাথের মনে হয়েছে আরে এই দাদা, এর সঙ্গে রাতে ঘুমিয়েছি, এর সঙ্গে কলেজে গেছি, এর সঙ্গে খাওয়া দাওয়া করেছি, এর সঙ্গে কত গল্প করেছি, কত রঙ্গরসিকতা করেছি, তো অন্য লোক মনে হচ্ছে আমার। এমন ব্যক্তিত্ব বিবেকানন্দ হয়ে গেছে তখন। তারপর একটা জায়গায় গেলেন, একটা বাড়িতে থাকতে শুরু করলেন, সেইখানে স্বামীজি রঙ্গরসিকতা, কলকাতার গল্প, কলকাতার কে কেমন আছে শুরু করলেন জানা। তখন মহেন্দ্রনাথ বুঝলেন না, দাদা একটুও পাল্টাননি।
কিন্তু প্রথমে থেকে ভয় পেয়ে গেছিল। টাওয়ারিং পার্সোনালিটি, মানুষ যে চিন্তা করে তাদের ব্যক্তিত্ব পাল্টে যায়। কালো রঙের টুপি পরেছেন, কালো জব্বা, এসবটা কলকাতায় দেখেননি। কলকাতায় ধুতি পাঞ্জাবিতে দেখেছেন। তারপর যখন বরানগর মঠে গেছেন তখন তো দারিদ্র নিত্যসঙ্গী, সেই চূড়ান্ত দারিদ্র্যের অবস্থা দেখেছেন মহেন্দ্রনাথ। স্বামীজি যখন পরিব্রাজক হয়ে বেরিয়ে চলে যান আর কলকাতায় ফিরে আসেননি। এটা খুব মজার কথা, জানেন তো। আমার খুব খারাপ লাগে, ইদানিংকালে বহু মানুষ বলেন যে স্বামীজি যেন পরিব্রাজক হয়ে আবার কলকাতায় ফিরে এসেছে। ওই যে বেরোলেন আর ফিরলেন না তো। আমেরিকায় যখন চলে যাচ্ছেন তখন কলকাতায় এসে মা শারদারও আশীর্বাদ নেননি, নিজের মারও আশীর্বাদ নেননি, এবং বরানগর মঠে আর ফিরে আসেননি। ওই যে দেশ ছাড়লেন, দেশ ছেড়ে চলেই গেলেন। তো মহেন্দ্রনাথ তো বরানগর মঠের দিনগুলো দেখেছেন। মহেন্দ্রনাথেরই তো বর্ণনা আছে, ঘট চাপা দিয়ে সাধনা। এই যে তেলাকুচোর একটা বড় গামলার মধ্যে তেলাকুচোর ঝোল আর একটা থালার মধ্যে ভাত, এক গড়াস ভাত মুখে যাচ্ছে, আর তেলাকুচো সেই জিভ দিয়ে বুড়ো আঙুল ডুবিয়ে চুষে চুষে খাচ্ছেন স্বামীজিরা। আর যেদিন একটু দুধ আসছে স্বামীজি বলছেন তোমরা সবাই বল পাচ্ছ তো। তো মহেন্দ্রনাথের বর্ণনা না পেলে আমরা পেতাম যে কি দারিদ্র্যের মধ্যে, কি যন্ত্রণার মধ্যে। এবং আমাকে অনেক ডাক্তারবাবু বলেছেন যেহেতু পরিবারের একটা ডায়াবেটিস ছিল স্বামীজি, ওই না খাওয়াটা এই ডায়াবেটিসটাকে অ্যাগ্রাভেট করলো। না খাওয়াটা, আমরা তো মনে করি যে স্বামীজি ইলিশ মাছ খেয়ে মারা গেলেন, স্বামীজি খুব লোভী ছিলেন। কতদিন যে অনশন এবং অর্ধাসনে তার দিন গেছে সেটা আমরা বলি না। চূড়ান্ত শরীরের উপর অনিয়ম গেছে, খাওয়া তো ঠিক মতন জুটতো না, কিন্তু জুভেনাইল ডায়াবেটিস ছিল তো। ফলে স্বামীজি যদি খাবার না, ইনসুলিনটা তো বেরিয়েই যায়, স্বামীজিরও তাই হতো। কিন্তু সেই শরীরটা যখন খারাপ হচ্ছে, মহেন্দ্রনাথের বর্ণনা এবং মহেন্দ্রনাথের অন্তরঙ্গ বর্ণনা আছে বরানগর মঠের। মহেন্দ্রনাথ না থাকলে আমরা শ্রীরামকৃষ্ণের অনুধ্যান বইটি পেতাম না। এই যে কলকাতায় এসছেন রামদত্তের বাড়িতে, সেখানে যে বয়স্কদের বয়োকনিষ্ঠরা প্রণাম করতো না, সেটা যে স্বামী রামকৃষ্ণ শুরু করলেন সেটা বলছেন। তারপর বলছে যে সে বাড়ির মেয়ে এবং পুরুষ সবাই একসঙ্গে বসে খাচ্ছে, সেটা শ্রীরামকৃষ্ণ চালু করলেন। এবং চলে যাওয়ার পর যারা এসেছিলেন সেই সভায়, সেই বাড়িতে, তাদের মধ্যে একটা আনন্দের হিল্লোড়ধ্বনি বইতে লাগলো এবং তারা রামকৃষ্ণ দেবেরই আলোচনা করছেন। মহেন্দ্রনাথ ছাড়া পেতাম না এই লেখাগুলো আমরা। লাটু মহারাজের অনুধ্যান কোথায় পেতাম মহেন্দ্রনাথ না থাকলে। তো মহেন্দ্রনাথ একটা সাংঘাতিক মানুষ ছিলেন। পরে আমরা যখন মহেন্দ্রনাথের বই পড়ি, আমি মহেন্দ্রনাথের বই খুবই পড়ি। কলকাতার যে ইতিহাস, যারা কলকাতার ইতিহাস চর্চা করেন, যেমন ডক্টর দেবাশিস বোস, যেমন অন্যান্য যারা চর্চা করেন, তারা সবাই মহেন্দ্রনাথকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে গ্রহণ করেন। মহেন্দ্রনাথ অসাধারণ। কলকাতার পুরা কথা, কলকাতার যে শহরটা কেমন করে আস্তে আস্তে তৈরি হচ্ছে, শহরটা বড় কি করে হচ্ছে, সেই সম্বন্ধে মহেন্দ্রনাথে খুব সুন্দর লেখা রয়েছে। এবং কিভাবে এই জলটা যে খারাপ ছিল, তাদের পেটের অসুখ বহু মানুষের হতো। স্বামীজি দেখবেন বিদেশ থেকে বারবার চিঠি লিখছেন, জল ফুটিয়ে খাবে, জল ফুটিয়ে খাবে। কেন লিখছেন? কারণ কলকাতার ওয়াটার ওয়াজ ইমপিওর। মহেন্দ্রনাথের সেটাও আমরা লেখায় পাই। এবং স্বামীজি যে তার প্রতি সফটনেস, সেটা ভীষণ ছিল। যখন তিনি কাশ্মীরে আছেন তখন টেলিগ্রাম পেলেন স্বামীজি চলে গেছেন, আর দেখা হয়নি। 1896 সালে শেষ দেখা হলো দুজনের, তারপরে আর কোনো দিন দেখা হলো না। মহেন্দ্রনাথ 1955 সাল অবধি বেঁচেছিলেন। এই দীর্ঘ জীবন থাকতেন 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে। নিশ্চয়ই মহেন্দ্রনাথের ছোটবেলায় স্বামীজির কথা খুব মনে হতো। আমাদের এটাও বড় দুর্ভাগ্য যে এতদিন মহেন্দ্রনাথ বাঁচলেন, কেন বিবেকানন্দের যারা স্কলার ছিলেন তারা মহেন্দ্রনাথের ইন্টারভিউ নিলেন না, স্বামীজি সম্বন্ধে কি মত। আমি শঙ্করীবাবুকে প্রায়ই বলতাম যে আপনি তো ছিলেন, আমি আর কারুর কথা বলবো না, আপনি তো ছিলেন, আপনি কেন গেলেন না? আপনি কেন বিবেকানন্দ সম্বন্ধে, তার মেজ ভাই কি ভাবেন, যে মেজ ভাই বিবেকানন্দকে বিলেতে দেখেছিলেন, যে মেজ ভাই বিবেকানন্দের পরিবর্তনের প্রত্যক্ষ সাক্ষী, আপনি কেন গেলেন না? 1955 সাল তো শঙ্করীবাবু তখন বড় হয়ে গেছেন, তো কেন গেলেন না? তো কোনো সদুত্তর আমাকে দেননি। তখন একটু হেসে উত্তর দেননি আর কি, খুবই স্নেহ করতেন আমাকে। আমার মনে হয়েছিল যে শঙ্করীবাবু যদি মহেন্দ্রনাথের ওপর বই লিখতেন এবং মহেন্দ্রনাথের বিবেকানন্দের ধারণা, ধরুন 1950 সালে যদি শঙ্করবাবু জিজ্ঞেস করতেন তাকে, বা 1948 সালে, যে কি ভাবছেন, এতদিন পার হয়ে গেছে তো, 1902 সালে স্বামীজি চলে গেছেন,
1950 মানে 48 বছর আগে দেশ স্বাধীন হয়েছে। কি ভেবেছেন দেশ সম্বন্ধে? যেমন ভূপেন্দ্রনাথ তার দাদাকে সবসময় কনটেক্সটে বিচার করেছেন। বিবেকানন্দ সোশ্যালিস্ট, অসাধারণ বই। সেখানে বিবেকানন্দের যে সাম্যবাদী চিন্তা, তিনি কি ভাবছেন পৃথিবী সম্বন্ধে, তার সঙ্গে কিভাবে এই সাম্যবাদী চিন্তার মিল রয়েছে, ভূপেন্দ্রনাথ অপূর্ব বিশ্লেষণ করেছেন। মহেন্দ্রনাথ অন্তরঙ্গ বিবেকানন্দের কথা বলতে পারতেন, কারণ ভূপেন্দ্রনাথ তো বিদেশে বিবেকানন্দকে দেখেননি, মহেন্দ্রনাথ দেখেছিলেন। এক বাড়িতে থেকেছেন, যেখানে থেকেছেন সেখানে বিবেকানন্দ এসছেন, এসে তাকে বলেছিলেন এই কলার পড়ার জন্যে, আর যেখানে স্নান করছেন বাথরুম, সেখানে যেন কখনো জল না থাকে, কারণ কলঘরে যদি জল পড়ে তাহলে বাড়ির মালিক তাকে অসভ্য ভাববেন, এবং কলার পরে যদি না যান সেটাও তখন পোশাক ঠিক নয়। আপনাদের স্মরণ আছে, যারা স্বামীর সংবাদ পড়েছেন, শেষ দিনে স্বামীজি শিষ্যকে কলার দিয়ে বলেন এগুলো নিয়ে যা, পড়বি কলার, এই কলার ছাড়া কেন কোট পরে আসিস? শিষ্য তখন নৌকা ডাকছে, মাঝি ডাকছে বেলুড় মঠে, তো শিষ্য চলে গেলেন, কলারের মতো পড়ে রইল, তিনি নৌকায় গিয়ে উঠে পড়লেন। সেটি স্বামীজির সঙ্গে শিষ্যের সশরীরে শেষ দেখা। স্বামীজি বলছেন কলারটা পড়বি। এই যে সার্টোরিয়াল পারফেকশন স্বামীজির ছিল, সেটি মহেন্দ্রনাথ ওখানে যাচ্ছেন, মানে কোনো অবস্থায় যেন ভারতীয়রা বকুনি না খায়, তাদের যেন কেউ বলতে না পারে অসভ্য, এইটি জন্য মহেন্দ্রনাথকে বলছে যে কলার পড়বি আর কলঘরটা সবসময় শুকনো রাখবি। মহেন্দ্রনাথের লেখায় আমরা পাই যে বিদেশে স্বামীজিকে অর্ধেক দিন হয় মধ্যাহ্নভোজ রক্ষা করতে যেতে হতো, নয় নৈশভোজ রক্ষা করতে যেতে হতো। এত জনপ্রিয় মানুষ, এত আমন্ত্রণ তিনি পেতেন। তার লেখায় আমরা পাই যে অতুল চ্যাটার্জি ICS এ প্রথম, KS রঞ্জিত সিংজি তিনি সে বছর কাউন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন, এবং বিবেকানন্দ আমেরিকার পর লন্ডনে এসেছেন, এবং তাকে ঘিরে যে উন্মাদনা শুরু হয়েছে মহেন্দ্রনাথের লেখায় পাই। এই যে ভালোবাসা ভাইয়ের প্রতি, একসঙ্গে পাশাপাশি শুতেন তো গৌরমোহন মুখার্জি স্ট্রিটে, একসঙ্গে যেতেন, এবং বিশ্বনাথ দত্ত যেমন বড় ছেলের জন্য পাঁঠার মাথা খাওয়ার ব্যবস্থা করেছিলেন স্কুল থেকে এসে, যাতে বেশি প্রোটিন খেলে মাথাটা খোলে, মেজ ছেলের জন্যও করেছিলেন। ছোট ছেলে তো একেবারে ছোট যখন বাবা মারা যান 1884 সালে, মেজ ছেলে তো একটু বড় ছেলে এবং মেজ ছেলের ভীষণ বন্ধুত্ব ছিল। আমার মনে আছে যে একজন চিত্র পরিচালক, আমি তার নাম বলবো না, তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে রবীন্দ্রনাথের যেমন জ্যোতিরিন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, দেখে এসব নাম ছিল ভাইদের, জ্যোতিরিন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ইত্যাদি, তো সেই দেখেই বিশ্বনাথ তার 3 ছেলের নাম রেখেছিলেন যে নরেন্দ্রনাথ, মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ। তা না, আসলে যিনি পরিচালক ছিলেন তার কলকাতা সম্বন্ধে পড়াশোনা খুব একটা বেশি ছিল না। তখন যদি তিনি থাকতেন দেখতেন যে কোনো পরিবারের কথা, তখন এইসব নাম চলতো। এখন যেমন অদ্ভুত সব নাম এসছে, ডবল এ দিয়ে নামের বানান শুরু হচ্ছে। আকাশ নামের বানান কি কোনো নিউমেরোলজিস্ট বলে দিল AAKSH লিখতে হবে, ইংরেজিতে ডবল এ দিয়ে নামের বানান শুরু হচ্ছে। আগে তো এসব প্রশ্ন ভাবাই যেত না। কিন্তু এই দুজনের ভাইয়ের যে টান, সে টানটা অক্ষুণ্ণ ছিল। চিঠির শুরুতেই বললেন আমার আশীর্বাদ রয়েছে, আর শেষে বলে আমি গর্ববোধ করছি। যে মানুষটি ঘুরে বেড়াচ্ছেন, সেই ঘুরে বেড়ানোর যে সাহসিকতার প্রয়োজন, যে বলিষ্ঠতার প্রয়োজন, সেইটিকে স্বামীজি সমর্থন করেছেন এবং বলেছেন মহিমকে ভার নিতে হবে, কারণ আমার শরীর চলে যাচ্ছে। এই যে শরীর চলে যাচ্ছে, বেলুড় মঠকে আমি দাঁড় করিয়ে দিয়েছি। বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দজি প্রেসিডেন্ট হয়েছেন, স্বামী শারদানন্দজি জেনারেল সেক্রেটারি হয়েছেন, কয়েকটা সেন্টারও খোলা গেছে। অখণ্ডানন্দজি তখন খুলে ফেলেছেন সেন্টার সারগাছিতে, সেন্টার খোলা হয়ে গেছে বেনারসে, কঙ্খলে। কিন্তু মার কি হবে? গৌরমোহন মুখার্জি স্ট্রিটে দেখার কেউ নেই। যদি আমার শরীর ভেঙে যায় তাহলে মা এবং পরিবারের আর সবাইকে কে দেখবে? স্বামীজির একটা চিঠি আছে, এই চিঠি আমি পড়লাম না। স্বামীজি 6000 টাকা ধার করেছিলেন, যাতে তার কাকিমা এবং খুড়তুতো ভাইদের সেই টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলা যায়। তাদের জোর করে বাড়িটা ছিলেন, এই কম্পেনসেশন স্বামীজি দিয়েছিলেন। ঘাড় ধরে বের করে দিতে পারতেন, সেটা না করে এটা করেছিলেন, এবং তাই জন্যে তিনি মঠ থেকে টাকা নিয়েছিলেন, অলিসেরা বুল টাকা দিয়েছিলেন, সেটাও চিঠিতে আছে। সেই চিঠি আমি পড়লাম না। আজকে মহেন্দ্রনাথের চিঠিটা পড়লাম, তার কারণ হচ্ছে যে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে মহেন্দ্রনাথের সঙ্গে স্বামীজির খুব খারাপ সম্পর্ক ছিল। আমাকে বহু লোক জিজ্ঞেস করেন যে আমাকে ইদানিংকালে 3টে প্রশ্ন খুব উত্তর দিতে হয়। 1, স্বামীজি কেন ডায়াবেটিসে মারা গেলেন?
দুই মহেন্দ্রনাথ স্বামীজির কতটা ঝামেলা ছিল, আর তিন হচ্ছে যে কাকার কাকিমার নাম বলুন, যিনি ভুবনেশ্বরী দেবীকে খুব অত্যাচার করেছেন। কাকিমার নাম বললেই যেন তারা ব্রহ্ম দর্শন হয়ে যাবে। আমি ইচ্ছে করে বলি না, কারণ আমি সব প্রশ্ন এন্টারটেন করি না আর কি। আমার মনে হয় যে বিবেকানন্দ যা দিয়ে গেছেন, অবশ্যই পরিবারটা খুব বিপদে পড়েছিলেন, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে কাল কেটেছিল, ভুবনেশ্বরীর অসীম কষ্ট হয়েছিল, সেখানে ভাইকে তিনি বলছেন মাকে দেখার জন্যে। এটি একটি অত্যন্ত একটা আবেগপূর্ণ চিঠি, গভীর হৃদয়ের গভীর তন্ত্রী থেকে স্বামীজি লিখেছিলেন। সেই চিঠিটা আজকে পড়লাম। আপনাদের নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।